প্রথমত আপনার ঘর যদি চুরি হয়, কখনো কখনো চোর অপেক্ষা করে যে আপনি দুর্বল ব্যবস্থাপনা কারণে চোর সেই সুযোগটা গ্রহণ করে। আমরা যখন রাষ্ট্র পরিচালনায় কোনো ভুল করি, সেই ভুলটা প্রতিপক্ষ এটিকে ব্যবহার করে তার রাজনীতি করার চেষ্টা করে। এক সেকেন্ড জায়গাটা, ইয়াস, অনেকগুলো জায়গা থেকে এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হচ্ছে। এই শিক্ষার্থীদের সবাই যে আসলে লেখাপড়া করেনি তা না, অনেকের খুবই ভালো প্রস্তুতি আছে এবং তারা যদি এই অটো পাস অথবা আপনি পরীক্ষাগুলোকে কোনো একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার ব্যবস্থা করেন, তাদের জীবনে একটা বড় রকমের বিপর্যয় নেমে আসবে। আমি আমার নিজের জায়গা থেকে বলি, আমার মেয়েটাও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে এবং তার প্রত্যাশা হলো যে এই ধরনের কোনো পরিস্থিতি যেন তাদেরকে মুখোমুখি হতে না হয়। তারা তাদের যে মেধা, তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে পরীক্ষাটা দিতে চায় এবং পরীক্ষার পরে যে ফলাফল সেটি তারা সেদিকে যেতে চায়। কিন্তু এর ভেতর থেকে একটি অংশ, এটি সত্য যে আমাদের মনস্তত্ত্বে, আমাদের জীবনে অনেক রকমের বিপর্যয়, দুর্যোগ ইত্যাদি ঘটে। কয়েক বছর আগে দক্ষিণাঞ্চলে সিডর হয়েছিল মনে আছে, এবং সিডরের পরে আমার বাড়ি যে এলাকাটায়, সেখানে সিডর প্রবলভাবে আঘাত করেছিল শরণখোলার কাছাকাছি। এরপরে ওখানকার শিক্ষার্থীদের এবং শিশু যারা, তাদের একটা প্রবল মানসিক সমস্যা দেখা দেয় এবং তাদের বিভিন্নভাবে চিকিৎসকের কাছে নিতে হয়। অনেকে কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে তাদেরকে একটা স্বাভাবিক জীবনে ফেরাতে হয়। আবার কেউ কেউ সেই বিপর্যয়টা যথাযথভাবে অ্যাড্রেস না করার কারণে তাদের জীবনে তার একটা প্রভাব রয়ে গেছে। আমাদের এখানে এই যে শিক্ষার্থীরা এই পর্যন্ত এসেছে, তাদের জীবনে অনেকগুলো সিডর ঘটে গেছে। সেটি আমরা ওই কোভিডের সময়ের কথা বলতে পারি, 24-এর গণঅভ্যুত্থানের সময়ের কথা বলতে পারি। এই যে শিক্ষার্থীরা, এরা কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে একটা বড় ভূমিকা পালন করেছে, রাস্তায় তারা ছিল। সুতরাং তাদের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতাও যে নেই তা না, তারা সমাজের পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখছে না তাও না। এই জায়গাটায় আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তাদের যে ধরনের প্রোঅ্যাক্টিভ কতগুলো উদ্যোগ থাকা দরকার ছিল, সেই উদ্যোগগুলো আমরা যথাযথভাবে নিতে পারিনি। আপনার প্রশ্নে আমি আসব, তার আগে এই জায়গাটা আমি বলা দরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কথাগুলো বললাম যথার্থ, এবং তারপরে আপনি দেখেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে রাজনৈতিক রং দিয়ে, এবং শিক্ষকদের রাজনৈতিক রং থাকার কারণে তাদের সাথে যে আচরণগুলো করা হয়েছে, এই শিক্ষার্থীদের সামনেই, এই শিক্ষার্থীদের কেউ কেউ তাতে অংশগ্রহণও করেছে। আমি সবাইকে অভিযুক্ত করব না, কিন্তু কেউ কেউ তো এই কাজগুলো করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। আমাদের যে রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রত্যেকটা জায়গায় এই শিক্ষার্থীদের উপরে প্রভাব পড়েছে। আমাদের একটা প্রবণতা আছে অভিভাবকদের, আমরা যেটা চাই আমার সন্তানটা ভিকারুন্নেসায় পড়বে, বাংলাদেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, আমার সন্তানটাকে আমি ঢাকার এই ধরনের একটা দুটো নটরডেম কলেজে পড়াবো, তার মানে হলো আর কোথাও পড়ানো যাবে না। এবং আপনি খেয়াল করবেন, আমি অনেকের সাথে, আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি কি করে যে ছেলে বা মেয়েটা এই ক্লাসে পড়ে, আমি জিজ্ঞেস করি তুই বা তোর বউ এই ক্লাসেও তো পড়ে। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন, অভিভাবকরা মনে করে এটা এক ধরনের অসুস্থতা। আমি মনে করি তার সন্তানকে ফাস্ট বানাতে হবে, যে কোনো মাধ্যমে তার সন্তানকে ফাস্ট বানাতে হবে, এবং এই ফাস্ট বানানোর জন্য অসুস্থ যত ধরনের প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতাগুলোকে আমরা অ্যাপ্লাই করি। এই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে, রাজনৈতিক বক্তব্য এসেছে, এবং আমরা সুযোগ পেলেই চেষ্টা করি জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ, আমি প্রতিনিধি, এই জেনারেশন আমাকে ফলো করে, এটি বলার জন্য। বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের একটা সমস্যা নিয়ে কথা বলছে, আমি এই জায়গাটায় সরকারের ব্যবস্থাপনার ত্রুটির কথা অবশ্যই বলবো। আমাদের শিক্ষামন্ত্রীর কতগুলো ভাবনার জায়গায় আমি সমালোচনা করব। তিনি আমাদের পূর্ব পরিচিত লোক, তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী, তিনি অনেক বছর আমেরিকায় ছিলেন, সেখানকার কৃষ্টি, কালচার, শিক্ষা ব্যবস্থা এগুলো তার উপরে প্রভাব ফেলতেই পারে, কিন্তু তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী।
বাংলাদেশের শিক্ষার্থীদের বিষয়টা, তাদের ভাবনার জায়গাগুলোকে আপনাকে মনে রাখতে হবে। একজন অভিভাবক তিনি যদি অনবরত তার পরিবারের সদস্যদেরকে সন্দেহের চোখে দেখেন, তাহলে সেটি কিন্তু ভালো বার্তা না। আমাদের শিক্ষামন্ত্রীকে এসএসসি পরীক্ষার আগে দেখা গেল তিনি গাড়ির পতাকা নামিয়ে মানিকগঞ্জে একটা স্কুলের পেছনের ভাঙ্গা বেড়া থেকে উঁকি দিচ্ছেন শিক্ষার্থীরা নকল করছে কিনা। এই দায়িত্বটা আমি তো মনে করি যে এই ব্যবস্থাপনার মূল দায়িত্বটা তো তার না। শিক্ষামন্ত্রী এইখানে সহায়কের ভূমিকা পালন করবেন। তিনি এই কাজগুলো করার জন্য, এই পরীক্ষা প্রপারলি হচ্ছে কিনা, প্রশ্ন যথাযথভাবে যাচ্ছে কিনা, তার জন্য তো সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তাদেরকে তো আমরা পয়সা দিই। তাহলে তারা কেউ দায়িত্ব পালন করবে না, পুরো দায়িত্বটা আমাদের একজনকে কেন পালন করতে হবে? আমাদের এই ভাবনাটা আসতে হবে। এই আন্দোলনে উস্কানি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যারা ধরা পড়ছে, ঢাকা শহরে বৃষ্টিতে অথবা কুমিল্লা শহরে বৃষ্টিতে ডুবে গেছে, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি, তার জন্য আপনি প্রধানমন্ত্রীকে লন্ডনে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন কেন? কারণ হচ্ছে এটি নিয়ে আপনি রাজনীতি করতে চান, এর পেছনে আপনার রাজনীতি আছে, এবং আপনি যখনই সুযোগ পান তখনই একটা শক্তি প্রয়োগ করে আপনার যে এজেন্ডা, সেই এজেন্ডাটাকে এখানে হাইলাইট করতে চান। আমরা সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, এই যে জেনারেশনটা গড়ে উঠেছে, এই জেনারেশনটাকে নিয়ে আমাদের ভাবনার অনেক কিছু আছে, আমরা সব কিছু তাদের উপরে চাপিয়ে দেব না। আমাদের অভিভাবকদের দায় আছে, দায়িত্ব আছে। আমি শুরুতেই যেটা বললাম যে এখানে ক্লাস 3 প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই ফাঁসটা তো শিক্ষার্থীরা করেনি, আমরা করেছি। আমরা যারা এসে হয়তো টেলিভিশনে কথা বলি, আমরা যারা হয়তো অন্যান্য জায়গায় অনেক ভালো ভালো কথা বলি, তারাই তো করেছি। কেন করেছি? একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় আমার সন্তানটা যেন ভালো রেজাল্ট করে। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে সৎ অথবা অসৎ পদ্ধতিতে, তার যোগ্যতা থাকুক বা না থাকুক, তাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। কেন? কারণ হচ্ছে তাকে একটা ভালো চাকরি নিতে হবে। আমাদের সামগ্রিক ব্যবস্থাপনাটা, আশিক ভাই, আবার 50 বছর 52-55 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত একটা সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আমার যে নতুন করে সাজানোর যে কনসেপ্ট, এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি কত বছর এর পেছনে সময় দিব, এবং এই শিক্ষার্থীদের, তাদের জীবন, তাদের মনস্তত্ত্ব, এগুলোকে কত বছর আমি এগুলোকে এক্সপেরিমেন্ট করব। আমার শিক্ষার সঙ্গে সঙ্গে শেষ করে দিচ্ছি, আমি এই জায়গাটা শেষ করে দিচ্ছি। আমাদের একসময় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন পড়েছি, বৃহস্পতিবার 4টা ক্লাস হওয়ার পর আমাদের কমন রুমে যেতাম, সেখানে গান, সেখানে হাম, সেখানে কবিতা, এই যে অ্যাক্টিভিটিগুলো ছিল, এগুলো এখন নাই। পুরো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। আপনাকে ওই জায়গাটাও ফেরত যেতে হবে, কারণ এগুলো নাই। এমনকি আপনার ইন্টার স্কুল যে প্রতিযোগিতাগুলো, সবগুলো বন্ধ। প্রতিযোগিতা ফুটবল নাই, ইন্টার স্কুল ফুটবল, সাথে যে আপনার ইন্টার সিটি স্কুলগুলোর যে প্রতিযোগিতা, ফুটবল খেলা, কিছুই নাই, এগুলো শেষ। আমাদের স্কুল ফুটবল, এটা আমাদের সব থেকে বড় বিনোদনের, আমরা অপেক্ষা করতাম স্কুল ফুটবল কবে হবে, কিন্তু আরো বেশি উৎসবের একেবারে গ্রামের, কিছুই নাই এখন। আপনাকে এই জায়গাটা ফেরত যেতে হবে।